আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে জঙ্গি হামলার ২৪তম বার্ষিকীতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার জর্ডন যাচ্ছেন। মানবিক ত্রাণ সহায়তা হিসেবে ভারত পেরুকে ২৫ লক্ষ স্যালাইন বোতল দিয়েছে। এসআইআরে পশ্চিমবঙ্গের প্রায় ১০০% ভোটারের যাবতীয় তথ্য পাওয়া গেলেও ৫৮ লক্ষেরও বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েনি। বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে এক ঝলক দেখাকে কেন্দ্র করে যুব ভারতের ক্রীড়াঙ্গনে তুমুল বিশৃঙ্খলা। বিশ্বকাপ স্কোয়াশের সেমিফাইনালে ভারত আজ মিশরের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ২০০১ সালে ১৩ই ডিসেম্বর সংসদে সন্ত্রাসবাদী হামলায় শহীদ নিরাপত্তারক্ষী ও অন্যান্য ব্যক্তিদের উদ্দেশ্যে আজ গোটা জাতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। সমাজ মাধ্যমের এক বার্তায় তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, দেশের প্রতি তাঁদের অবদান, আত্মত্যাগের প্রতি সমগ্র জাতি কৃতজ্ঞ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের কথাও তুলে ধরেন শ্রীমতী মুর্মু। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, জিতেন্দ্র সিং, কিরেন রিজিজু, অর্জুন রাম মেঘওয়াল সংসদ ভবনে শহীদদের উদ্দেশ্যে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই অনুষ্ঠানে বিরোধী দলনেতা রাহুল গান্ধী, বরিষ্ঠ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সহ অন্যান্য সাংসদরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান ২০০১-এ সংসদে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ নিহত নিরাপত্তারক্ষীদের শৌর্য বীরত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই অবদানের জন্য সারা দেশ তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, তাঁদের সাহস, সর্বোচ্চ ত্যাগ ও কর্তব্যের প্রতি অবিচল নিষ্ঠা গোটা দেশের চেতনায় উজ্জীবিত থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, তাঁদের এই ত্যাগ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের পরিচয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৭-এর জনগণনার জন্য ১১,৭১৮ কোটি টাকার বাজেট বরাদ্দ অনুমোদন করেছে। নতুন দিল্লিতে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দুটি পর্বে এই জনগণনা হবে। ২০২৭-এর জনগণনা এ যাবৎ ষোড়শ এবং স্বাধীনতার পর অষ্টমবার করা হচ্ছে। ভারতের জনগণনাকে বিশ্বের মধ্যে সর্ববৃহৎ প্রশাসনিক এবং পরিসংখ্যানগত কর্মসূচি বলে বিবেচনা করা হয়। এই জনগণনায় জাতিভিত্তিক গণনা অন্তর্ভুক্ত থাকবে। শ্রী বৈষ্ণব বলেন, এই প্রথম জনগণনা ডিজিটালি আয়োজন করা হবে। মোবাইলের মাধ্যমে আপলোড করা হবে সংগৃহীত তথ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার কোল সেতু নীতির অনুমোদন দেশের শক্তি, নিরাপত্তা ও বিকাশ ত্বরান্বিত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গতকাল এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, কোল সেতু নীতি এক নতুন জানলা খুলে দেবে, যার সাহায্যে কয়লার নিরবচ্ছিন্ন, দক্ষ ও স্বচ্ছতার সঙ্গে ব্যবহার সম্ভব হবে। তিনি বলেন, সহজে ব্যবসায়ের সঙ্গে দেশের অভ্যন্তরে যোগান ও বিদেশ থেকে আনা কয়লার উপরেও নির্ভরতা কমবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার জর্ডন, ইথিওপিয়া ও ওমান সফরে নতুন দিল্লি থেকে রওনা হবেন। বিদেশ সচিব ডক্টর নীনা মালহোত্রা নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বিন আল হুসেইনির আমন্ত্রণে ১৫ ও ১৬ই ডিসেম্বর প্রধানমন্ত্রী জর্ডন সফর করবেন। ভারত জর্ডন কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উপলক্ষে শ্রী মোদীর এই প্রথম সেদেশ সফর। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ১৬ ও ১৭ই ডিসেম্বর ইথিওপিয়া যাবেন। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আবি আহমেদ আলীর সঙ্গে একক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠক হবে। তৃতীয় পর্যায়ে মোদী যাবেন ওমানে। তাঁর সঙ্গে এক উচ্চস্তরীয় প্রতিনিধি দলও থাকবেন। পেরুর ডিহাইড্রেশন আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ভারত ২৫ লক্ষ স্যালাইন বোতল দিয়েছে। পেরুর ভারতীয় রাষ্ট্রদূত বিশ্বাস সাপকাল প্রায় ৩২ টন মানবিক ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে পেরুর স্বাস্থ্যমন্ত্রককে দিয়েছেন। উন্নয়নের বিশ্বস্ত অংশীদার দেশ হিসেবে ভারত ও পেরুর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এই গোটা প্রক্রিয়ায় আরও জোরদার হচ্ছে। ১৫ই ডিসেম্বর থেকে বিকেল ৫টা ১০ সংবাদের সময় ৫ মিনিট বেড়ে ১০ মিনিটের হচ্ছে। একই সঙ্গে গ্রামাঞ্চলের খবর আরও বেশি করে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ওই দিন থেকে বেলা ১২:৩০ এবং সন্ধে ৬টা বেজে ৩৫ গ্রামীণ সংবাদের সময়সীমা ৩ মিনিটের বদলে ৫ মিনিটের হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভোটার তালিকায় আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী SIR এর এনিউমারেশন পর্বের শেষে ৫৮ লক্ষেরও বেশি ফর্ম অসংগ্রহযোগ্য বা আনকালেক্টেবল হিসেবে চিহ্নিত করা হয়েছে। গতকাল দুপুর ১২টা পর্যন্ত রাজ্য জুড়ে ৫৮,১৭,৮৫১টি এনিউমারেশন ফর্ম অসংগ্রহযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে।
কমিশনের নির্দেশ অনুযায়ী এই সমস্ত ভোটারের নাম খসড়া ভোটার তালিকা থেকে প্রাথমিকভাবে বাদ যাবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এসআইআর পর্বে এখনও পর্যন্ত 92.41% ভোটারের এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে। তাদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের মোট 7,66,86,658 জন ভোটারের মধ্যে 7,06,98,649 জনের ফর্ম ইতোমধ্যেই ডিজিটাইজ করা হয়েছে। সব মিলিয়ে রাজ্যের প্রায় 99.99% ভোটারের তথ্য কমিশনের হাতে পৌঁছে গিয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কেরালা সহ 8টি রাজ্যের জন্য বিশেষ রোল অবজারভার নিয়োগ করেছে। কমিশন জানিয়েছে, ইতোমধ্যেই বিশেষ রোল অবজারভাররা কাজ শুরু করেছেন। 2026-এর ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে পর্যন্ত সপ্তাহে 2 দিন করে এই রাজ্যগুলিতে তারা যাবেন বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই বিশেষ পর্যবেক্ষকরা জাতীয় এবং রাজ্যভিত্তিক রাজনৈতিক দলগুলির রাজ্য এবং জেলা স্তরের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি যাতে স্বচ্ছ এবং সঠিকভাবে হয় তার জন্য পর্যবেক্ষকরা রাজ্যের সিইও, ডিইওদের সঙ্গে ভার্চুয়ালি অথবা সামনাসামনি বৈঠক করবেন। ভোটার তালিকায় যাতে কোনো যোগ্য ভোটার বাদ না যান এবং কোনো অযোগ্য ভোটারের নাম যাতে তালিকায় না আসতে পারে তা দেখায় বিশেষ রোল অবজারভারের কাজ। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে ইরান গ্রেফতার করেছে। নার্গিস মোহাম্মদীর প্যারিস ভিত্তিক ফাউন্ডেশন জানিয়েছে, মানবাধিকার আইনবিধি খুসরু আলিকার্দিকে স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে তাঁকে গ্রেপ্তার করা হয়। আলিকার্দিকে বিতর্কিত পরিস্থিতিতে সম্প্রতি মৃত অবস্থায় পাওয়া যায়। ইরানের অন্যতম বিখ্যাত মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী 2023 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 1 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা তাদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি পুনরায় কার্যকর করতে রাজি হয়েছে। 2 দেশের মধ্যে ওই সংঘর্ষে কমপক্ষে 20 জন প্রাণ হারিয়েছেন। গৃহহারা প্রায় 5 লক্ষ মানুষ। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমের এক বার্তায় যুদ্ধবিরতির জন্য নিজের কৃতিত্ব দাবি করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও এতে সহায়তা করেছেন বলে তাঁর দাবি। ট্রাম্প বলেন, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিকুরাল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত 2 নেতাই যুদ্ধবিরতির পাশাপাশি গত অক্টোবরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে স্বাক্ষরিত হওয়া শান্তি চুক্তি মেনে চলতে সহমত হয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য ইউরোপে রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, যাতে মস্কোর মিত্রদেশ হাঙ্গেরি ও স্লোভাকিয়া ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে কোটি কোটি ইউরো ব্যবহার করতে না পারে। রাশিয়া ইউক্রেনের সঙ্গে সম্পূর্ণ যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত এই বিশেষ অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে। আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ বৈঠকে নেতৃবৃন্দ এ বিষয়ে আরও আলোচনা করবেন। 18 ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের এই শিখর বৈঠকে ইইউ পরিষদের প্রেসিডেন্ট অ্যান্তনিও কোস্টা সভাপতিত্ব করবেন। প্রায় 210 বিলিয়ন ইউরো ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা আনা হয়েছে। কেনিয়ার নাইরোবিতে গতকাল রাষ্ট্রসংঘের পরিবেশ সভার 7ম অধিবেশনে দাবানল এড়াতে বিশ্বমানের ব্যবস্থাপনা সুদৃঢ় করার জন্য ভারত তার সমাধান নীতি পেশ করেছে। বিশ্বজুড়ে দাবানলের সমস্যা সমাধান করতে ভারতের সমাধান রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলির পক্ষ থেকে সমর্থন পাওয়া গেছে। পরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বে পরিবেশের জন্য অন্যতম সমস্যা এই দাবানল। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই সমস্যা সমাধানের রাস্তা বের করা সম্ভব হবে। রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির গ্লোবাল রিপোর্টে বলা হয়েছে, দাবানলের ঘটনা 2030 সালের মধ্যে 14% বৃদ্ধি পাবে, 2050 সালে তা 30% এবং 2100 সালে 50% পৌঁছবে। বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি কলকাতা সফরকে কেন্দ্র করে যুব ভারতীর ক্রীড়াঙ্গনে আজ উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়। কানায় কানায় দর্শক আসন ভরা যুব ভারতী স্টেডিয়ামে মেসি কিছু সময়ের জন্য আসেন। বিশিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে ছবিও তোলেন, কিন্তু টিকিট কেটে মাঠে আসা সাধারণ দর্শকরা মেসিকে ভালোভাবে দেখতে না পেয়ে উত্তেজিত হয়ে ওঠেন। ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে গ্যালারি থেকে অসংখ্য জলের বোতল মাঠে ছোড়া হয়। নির্ধারিত সময়ের আগেই মেসি যুব ভারতীর ক্রীড়াঙ্গন ছেড়ে যাওয়ার পর ক্ষুব্ধ দর্শকরা মাঠের দখল নেয়। মেসি গোটা মাঠ পরিক্রমার কথা থাকলেও তা করতে পারেননি। মেসিকে ঘিরে বেশ কিছু লোকের ভিড় থাকায় সাধারণ দর্শকরা তাঁকে দেখতে পাননি। স্কোয়াশ বিশ্বকাপের সেমিফাইনালে চেন্নাইয়ে ভারত আজ মিশরের মুখোমুখি হবে। অন্য সেমিফাইনালে টুর্নামেন্টের শীর্ষ বাছাই হংকং খেলবে জাপানের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সংসদে জঙ্গি হামলার 24তম বার্ষিকীতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।